সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 727তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইউরোপের শ্রমবাজার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে, তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, ফিনল্যান্ড প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন ফরেন অ্যাফেয়ার্স এডিটর, যমুনা টেলিভিশন, মাহফুজ মিশু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে ইউরোপের শ্রমবাজার নিয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতেই যেহেতু আমাদের সাথে রয়েছেন সাইফুল ইসলাম, ফিনল্যান্ড প্রবাসী এবং তিনি রোমানিয়াতেও থেকেছেন, তার কাছে জানতে চাইব যে ফিনল্যান্ড এবং রোমানিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কী অবস্থা, কী পরিমাণ আছে এবং তারা কেমন আছে। আমি যদি প্রথমে বলি ফিনল্যান্ডে কেমন বাংলাদেশি আছে, ফিনল্যান্ডে আছে এখন বর্তমানে হয়তো 20-30 হাজারের মতো, কারণ বিগত 2-3 বছরে অনেক স্টুডেন্ট গিয়েছে ফিনল্যান্ডে। আজ থেকে 3 বছর আগে ফিনল্যান্ডে ছিল সর্বসাকুল্য 6 থেকে 7 হাজারের মতো। এখন এই অ্যামাউন্টটা হঠাৎ করে বেড়ে গেছে। আর রোমানিয়াতেও একই অবস্থা, রোমানিয়াতেও অনেক বাংলাদেশি গেছে, আমার আনুমানিক 50-60 হাজার হবে, এবং বর্তমানে হয়তো রোমানিয়াতে 8-10 হাজার হবে, বাকিগুলা হয়তো ইউরোপের অন্যান্য দেশে চলে গেছে। যাওয়ার কারণ কি? অন্যান্য জায়গায় চলে গেছে? এটা যাওয়ার কারণ আমাদের পররাষ্ট্র নীতি, এটা মেইন কারণ। আমার ওপিনিয়ন যদি জানতে চান, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, কারণ এরা বিজি ছিল তাদের বিজনেস নিয়ে। যারা এম্বাসিতে কাজ করত, তারা দেশকে নিয়ে চিন্তা, যে একটা বড় আকারের চিন্তা তাদের কখনো ছিল না। মাহফুজ মিশু, আপনি তো শুনেন যে রোমানিয়াতে 50-60 হাজার বাংলাদেশি গেছে, এবং আমরা দেখেছি যে আগের আমল থেকে, অর্থাৎ বিগত যে সরকার পতন ঘটেছে তাদের আমল থেকে আসলে রোমানিয়া বা পূর্ব ইউরোপের বাজার খোঁজার চেষ্টা আমরা দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি যে কিছু লোক পাঠানো শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা যে খবর পেলাম, এবং তিনি যেটি বলছেন যে সেখানে রোমানিয়া থেকে অন্যান্য জায়গায় সুইচ করছে যারা বাংলাদেশিদের নিয়ে যাচ্ছে। এটা কি শুধুমাত্র আমাদের দূতাবাসের ব্যর্থতা, নাকি অন্য লোভনীয় অফার বা অন্যান্য দেশে কাজ করার অফার? কি মনে করেন? একটা তো সরকারের ব্যর্থতা, মানে নীতিগত ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে, আপনার মনে আছে নিশ্চয়ই ট্যালেন্ট হান্ট কর্মসূচিটা যখন শুরু হলো ইউরোপীয় ইউনিয়নের, তখন কিন্তু সব দেশ, যদি এটা ইউরোপীয় ইউনিয়ন, সবাই এটার সঙ্গে সম্পৃক্ত হয়নি। বিশেষ করে রোমানিয়া, ক্রোয়েশিয়া, যেসব দেশগুলোর বাজার ছোট, মানে শ্রম ঘন্টা তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় কম, সেই সব দেশগুলোর ক্ষেত্রে আমরা এক ধরনের চতুরতার আশ্রয় নিচ্ছি। আমরা যারা যেতে চান, তারা আসলে ওই দেশগুলোকে যাওয়ার এন্ট্রি রুট হিসেবে বেছে নেয়। ধরেন কেউ একজন রোমানিয়ার ভিসা নিল, কিন্তু সে গিয়ে আসলে রোমানিয়ায় থাকে না, সে তখন ওখান থেকে পার হয়ে আস্তে আস্তে সে ফ্রান্স বা ইতালি, জার্মানি, সেদিকে যাওয়ার চেষ্টা করে। ফলে এইটার ফলে যেটা হয়েছে, জাতি হিসাবে অর্থাৎ পাসপোর্ট হিসেবে বাংলাদেশি পাসপোর্ট দেখলে একটা নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর কারণটা হচ্ছে যে সরকার যে বিষয়গুলো ডিল করে যখন রোমানিয়ান সরকারের সঙ্গে, এবং স্থানীয় আমাদের যে দূতাবাস, তারা অভিভাবক হিসেবে একজন যখন গেল বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, অর্থাৎ আমার দেশের নাগরিক, তার দেখভাল করা, তাকে ওই দেশের পরিবেশের সঙ্গে অভিযোজনের চেষ্টা করা, তার কর্ম পরিবেশ খুঁজে পেতে সহায়তা করা, অথবা তার বিপদে আপদে পাশে দাঁড়ানো, সেই কাজটি কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে খুবই কমভাবে আমাদের দূতাবাসগুলো করতে পারে। ফলে এটা হচ্ছে ওই দিক দিয়ে সরকারের ব্যর্থতা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওরকম কোনো পলিসি নাই। তৃতীয়ত হচ্ছে ওই দেশগুলোতে আমাদের স্বপ্নটা আসলে অনেক বড়, কারণ রোমানিয়ায় যারা যান তারা প্রথমেই পুরো প্রক্রিয়াটাতে একটা গলদ, মানে পুরো ইউরোপের জন্যই যদি বলি, সেটা হচ্ছে যে কে কোথায় যাবেন এই টার্গেটটা ঠিক থাকে না, কি হিসেবে যাচ্ছেন সেটাও ঠিক থাকে না। ডিসিশন থাকে যে আমার যেতে হবে, কোথায় যেতে হবে, ইউরোপে যেতে হবে, আমাদের নীতি নির্ধারকরা লোক পাঠাতে পারলেই ভালো। কিন্তু আমি কি লোক পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি, কেন পাঠাচ্ছি, তার বিনিময়ে কি পাবো সেটা জানি না। এবং সেটাও যদি বিএমইটি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরকারি তালিকাভুক্ত হয়ে যেতে পারে, সেটা আলাদা কথা। সেটা না করে তারা পড়েন দালালদের খপ্পরে। ফলে দালালদেরকে সে বাপের জমি সম্পত্তি যা ছিল বেচে 10-15 লাখ টাকা দেয়। ফলে সেটা একটা ইনভেস্টমেন্ট করে। সে ধরনের যখন রোমানিয়া বা ক্রোয়েশিয়ার মতো দেশে যখন গিয়ে যখন দেখছে তার মাসিক আয় যা হচ্ছে সেটা দিয়ে এই টাকা তুলতে তার দীর্ঘমেয়াদী সময় লাগবে, তখন তার মাথায় আসে এর চেয়ে বেশি টাকা কোথায় উপার্জন করা যাবে, তখন সে আস্তে আস্তে অন্য জায়গায় যায়। ফলে আর অঙ্গীকারটা রাখতে পারে না। ফলাফল হচ্ছে ভাবমূর্তির যে 12টা বাজে, শ্রমবাজারের যে 12টা বাজে, পাসপোর্টের যে অবমূল্যায়ন হয়, দেশের যে ক্ষতি হয়, জাতি হিসেবে আমরা যে ছোট হই, সেই কাজটা চলছে। আপনি ফিনল্যান্ডের এখন থাকেন, রোমানিয়া ছেড়ে ফিনল্যান্ডে কী অবস্থা? সেখানে কী ধরনের সুযোগ সুবিধা বা বাংলাদেশ থেকে প্রবাসীরা যেতে পারে কিনা? ফিনল্যান্ডের সুযোগ সুবিধা খুব ভালো। ফিনল্যান্ড কয়েকবার আপনার সুখী দেশ, এবং
এদের এডুকেশন সিস্টেম খুব ভালো, বিশ্বের সুখী দেশের তালিকায় সম্ভবত হ্যাঁ, জি জি আছে। কিন্তু এখন ওই পয়েন্টগুলো আসলে ফিনিশদের জন্য, যারা ওইখানে আমরা সিটিজেন অথবা আমরা যারা ওইখানে জব করি অথবা যারা ওইখানে পার্মানেন্টলি থাকে তাদের জন্য আসলে এই ফেসিলিটি। এখন যারা স্টুডেন্ট যাবে, আপনি অঙ্গীকার করে যাচ্ছেন যে ওইখানে আপনি লেখাপড়া করবেন, তো ফিনিশ সরকার তো আপনাকে অথবা আমাদেরকে ওইভাবে অঙ্গীকার দিয়ে নিচ্ছে না যে তোমরা আসো তোমাদেরকে জব দিব, নাগরিকত্ব দিব। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য ফিনল্যান্ডে অনেকেই এখন জব নাই স্টুডেন্ট, দেখা গেছে যে প্রায় 90% স্টুডেন্ট এখন, অর্থাৎ মানে শিক্ষার পাশাপাশি এক্সট্রা যে ওয়ার্ক করা সেটা সুযোগ হচ্ছে না, কারণ ভাষাগত একটা সমস্যা, তারপরে জব ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস, তাদেরও একটা কনফ্লিক্ট আছে এখন রাশিয়ার সাথে, তাদেরও অর্থনৈতিকভাবে একটু দুর্বলতা আছে। সব মিলেই এখন শ্রমবাজারের অবস্থা ফিনল্যান্ডে তেমন একটা ভালো না। আমি যেটা আপনার কথা একটু শুনতে চাই, আপনার কতদিন আগে গেছেন, কীভাবে সেখানে সেটেল? আমি আসলে রোমানিয়াতে গেছিলাম স্টুডেন্ট বিষয়ে 2004 ডিসেম্বরে। তারপরে ওখানে আমি ছিলাম, আমার ওয়াইফ রোমানিয়ান, একই ইউনিভার্সিটিতে ছিলাম আমরা, ওইখানে আমাদের বিবাহ হয়। তারপরে আমি চলে গেলাম ফিনল্যান্ডে। তো ওইখানে আমার 2007 সালে আমি ফিনল্যান্ডে যাওয়ার পরে ওইখানে আস্তে আস্তে ওইখানে আমার সেটেলমেন্ট হয় আর কি। তারপরে আমি রোমানিয়াতে প্রতি বছর 3 মাস সামার সময়টা আমি ওইখানে থাকি, ওইখানেও বাড়ি করছি, ওইখানে আমার বাংলাদেশি কমিউনিটি নিয়ে অনেক কাজ করছি। আপনার পার্মানেন্ট রেসিডেন্সি পেতে খুব বেশি একটা সমস্যায় পড়তে? না 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 না, তখন তেমন একটা কঠিন ছিল না। এখন কি কঠিন হয়ে গেছে? এখন এই রিসেন্টলি অনেক কঠিন আইন তারা আপডেট করছে। আগে যেমন আমরা 5 বছর পরে সিটিজেনশিপ পেয়ে যেতাম, এখন এটা হয়তো 8 বছর লাগবে, এবং আরও অনেক বাউন্ডারি দিয়ে দিছে। এখন আগের মতো ফ্যাসিলিটি নাই। মাহফুজ মিশর, আমরা যখন নতুন বাজার খুঁজছি তখন ফিনল্যান্ড, রোমানিয়া, বা রোমানিয়াতে আমাদের লোকজন গেছে, ফিনল্যান্ডের কথা আমরা ধরতে পারবো, অন্যান্য জায়গায় আছে আমাদের প্রবাসীরা রয়েছেন। তো এই নতুন বাজার খোঁজার ক্ষেত্রে আমাদের যতখানি প্রচেষ্টা থাকা দরকার ছিল বা যতখানি সমন্বিত উদ্যোগ থাকার দরকার ছিল, আপনি দীর্ঘদিন ধরে কূটনৈতিক বিট কাভার করেন, আপনাকে মনে হয় যে সেই সমন্বিত উদ্যোগ আমাদের আছে, অথবা আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় একত্রিত হয়ে সম্মানিতভাবে উদ্যোগ নিয়ে সেই বাজার খুঁজতে পারছি? এক বাক্যে উত্তর হচ্ছে না ইমরুল। আপনিও ধরেন যতদিন ধরে আমরা ফরেন মিনিস্ট্রিতে ধরেন বিভিন্ন দেশের সঙ্গে আমরা ধরেন এগ্রিকালচার শ্রমিক, এরকম খাতওয়ারি শ্রমিকের কথা যতদিন ধরে আমরা শুনছি, আপনি যদি আপনার 6-7 বছর আগের রিপোর্ট দেখেন, ওটা যদি এখন একটা ফলো আপ করবেন, দেখবেন কিছুই হয়নি। এমনকি আমরা স্টুডেন্ট ভিসায়ও যারা যাই, ভাই ধরেন একটা সাকসেসফুল স্টোরি, কিন্তু আমি নিজে জানি অস্ট্রিয়াতে গভর্নমেন্ট ইউ এর পক্ষ থেকে একটা স্কলারশিপ দেওয়া হয় ইউরোপের দেশগুলোতে। সেখানে আমাদের ছেলেমেয়েরা ধরেন ইউরোপের যে কোনো একটা এনলিস্টেড ইউনিভার্সিটি, সেখানে যে কোনোটাই তারা অ্যাপ্লাই করতে পারে। এবং কেউ ধরেন, যেমন আমি একটা ঘটনা জানি, অস্ট্রিয়ার একটা ইউনিভার্সিটিতে এখন 7 জন স্টুডেন্ট আমাদের চান্স পেয়েছে, আমি 2022 সালের কথা বলছি। পরে তারা এনরোলড হয়েছে, যাওয়ার পরে যেই তারা অস্ট্রিয়াতে ঢুকেছে, অর্থাৎ ভিয়েনায় ঢুকেছে, তারপরে কেউ আর ওই ইউনিভার্সিটিতেই যায় নাই। তার মানে তারা আসলে স্টুডেন্ট ভিসার আড়ালে তারা আসলে ছাত্রত্বের জন্য ওখানে যায় নাই। ফলাফলটা কি হলো? ফলাফলটা হলো 23, 24, 25 এই সময়গুলোতে ওই যে স্টুডেন্ট ভিসা সাউথ এশিয়ার জন্য, সেটা আমাদের জন্য সংখ্যাটা খানিকটা হ্রাস পাওয়া শুরু করলো। অথবা সংখ্যাটা যেসব ইউনিভার্সিটিতে হ্রাস পায়নি, সেসব জায়গায় আমাদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হলো, কারণ এরা অ্যাডমিশনটা হওয়ার পরেও তারা গিয়ে স্টুডেন্টশিপটা নেয় না। ফলে এইটা একটা সংকটের জায়গা। নতুন শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে ধরেন এই জিনিসগুলো কেমন হয় যে কোনো একটা দেশের মন্ত্রী আমাদের দেশে আসছেন, অথবা আমাদের মন্ত্রী মহোদয় বা এখন উপদেষ্টারা কোনো একটা দেশে যাচ্ছেন, সেখানে অনেকগুলো কথা বলার ক্ষেত্রে আমাদের সেলিং পয়েন্ট কি? বাংলাদেশের সেলিং পয়েন্ট হচ্ছে আমার কি আছে? আমার হচ্ছে মানুষ, 18-20 কোটি মানুষ। ফলে আমরা সেই মানুষটাকে আমাদের নীতি নির্ধারক করা বেচতে চান। তো তখন শ্রমবাজার নিয়ে আলাপ হয়। এখন উনার কি লোক লাগবে, মানে ওনার কি ধরনের লোক লাগবে, মানে স্কিল ম্যান পাওয়ারের আসলে সারা দুনিয়ায় চাহিদা। এবং আমাদের সবচেয়ে বড় সংকট, যেটা ভাই বলছিল, প্রথম সংকট হচ্ছে ভাষা। ধরেন আমরা মনে করি বাংলার পাশাপাশি ইংরেজিটা জানলে আমরা সারা দুনিয়া চষে বেড়াতে পারবো, হুইচ ইজ রং। আপনাকে আরও অন্তত আরেকটা ভাষা জানতে হবে। আপনি লাতিন ভাষা শিখুক, কেউ স্প্যানিশ ভাষা শিখে, কেউ জাপান শিখে, তাই তো ভাই? এগুলো ইংরেজির চেয়ে অনেক বেশি ওই জব মার্কেটে আপনার কি বলে ইম্প্যাক্ট ফেলে। ফলে ওই জায়গাটায় নেই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ট্রেড ওয়াইজ লোক দরকার। যেমন আপনি যদি ভালো ইলেকট্রিক মিস্ত্রি হন, যিনি বিদ্যুতের লাইনের কাজ করতে পারেন, ডিপ্লোমা হয়, তার কাজের সুযোগ অনেক বেশি একজন পাশ করা
বিএসসি বা এমএসসি ডিগ্রি আলার চেয়ে। কারণ আপনার এই ডিগ্রিতে আপনি যেটা শিখছেন সেটা ওখানে কাজের না। সেইখানে ধরেন হেলথের যারা নার্স কিংবা যারা কেয়ার গিভার তাদের চাহিদা অনেক বেশি, মেডিকেলের যারা টেকনিশিয়ান তাদের চাহিদা অনেক বেশি। ফলে আমরা সেই জায়গাগুলো জানি কিনা না জেনে আমরা শুধু শুধু টাকা দিচ্ছি আর যাচ্ছি, ফলে একদমই পরিকল্পিত না। তার মানে আমরা বাজারটাকে ঠিকমতো ধরতে পারি নাই, বাজারটা চিহ্নিত করতে পারি নাই, ওই বাজারের চাহিদা কি সেটা বুঝতে পারি নাই, চাহিদার সংখ্যা কত। আমি আবার দেখা গেল হুট করে আমি একটা জায়গার জন্য 5 লাখ লোক রেডি করে ফেললাম, যে বাজারের চাহিদা হয়তো 50,000, এবং সেটাও ধরেন একটা নির্দিষ্ট সময় ভিত্তিক। কাতারের ক্ষেত্রে এটা হয়েছে, যদিও সেটা ইউরোপের না, যে বিশ্বকাপকে কেন্দ্র করে তাদের যে বিশাল লোকের দরকার ছিল, বিশ্বকাপ তো প্রত্যেক বছর হবে না, এখন বিশ্বকাপ যখন শেষ এই লোকগুলো ওখানে কি করবে? ফলে তার তো কর্মসংস্থান খানিকটা সংকুচিত হয়েছে, সেটাই হচ্ছে। কিন্তু এখন ওই যে লোক মনে করছে আমি কাতারে গেলে আমার ভাগ্য খুলবে, সে এখনো যাচ্ছে। ফলে আমরা এক ধরনের প্রতারিত হচ্ছি, এবং এই জায়গায় বিশেষ করে বিএমইটি বলেন, হ্যাঁ বিএমইটি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা প্রপারলি এই মানুষগুলোকে গাইডও করতে পারছে না। কারণ মানুষ তো আসলে কাজ চায়, একটু ভালোভাবে বাঁচতে চায়। বলে তাদের এটা হয়তো ভুল, কিন্তু অপরাধ যেটি করার সেটি আসলে আমাদের সরকারি সংস্থাগুলো করছে, এবং এটা সব সরকারের সময় করেছে। এই সরকারের সময় এসেও ধরেন আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার পরে অনেক ধরনের চেষ্টা মনে হলো, দৃশ্যমান হলো, কিন্তু ফল কিন্তু এখনো পায় না। আমরা জানি না, ফল পেতে হয়তো সময় লাগতেও পারে, সেই আশাটা রাখতে চাই। কিন্তু এখন পর্যন্ত যা পদক্ষেপ, তাতে খুব বড় কোনো ইতিবাচক পরিবর্তন হবে তেমনটা আপাত দৃষ্টিতে কিন্তু মনে হচ্ছে না। ফলে এই শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে আমাদের একটা সমন্বিত পরিকল্পনা দরকার, মানে একটা সিঙ্গেল বডি থাকা উচিত যারা বিদেশের বাজারগুলো দেখবে। এটা বললে আবার নিশ্চিত একটা কমিটি হবে, তারা 40টা দেশ ঘুরতে যাবে, বাজার দেখবে, সেরকম না। এটা এখন অনলাইনে অ্যাভেলেবল, সেটা খুঁজে কোন ধরনের লোক দরকার, জেলা ওয়াইজ, বয়স ওয়াইজ, শিক্ষাগত যোগ্যতা ওয়াইজ, সেই ক্যাটাগরিক্যালি যদি আমরা রেডি করতে পারি, তাহলে এইটা আমাদের জন্য অনেক বেশি এফেক্টিভ কিছু হয়তো হবে। এবার আমরা একটু অবৈধ অভিবাসী যারা আছেন সেই প্রসঙ্গে একটু কথা বলি। সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে ফিনল্যান্ড বা রোমানিয়া যে দুই দেশে আপনি থেকেছেন, সেখানে কি অবস্থা? মানে বৈধের পাশাপাশি সেখানে কি আনডকুমেন্টেড আছে, এবং তাদের ফলে কি ধরনের নেতিবাচক প্রভাব? জি আছে। আমি প্রথম কথায় শর্ট পয়েন্টে বলেছিলাম যে পররাষ্ট্র সিস্টেমটা ক্লিন করতে হবে। ওটা ওই প্রসঙ্গে আমরা আসবো, আমি ওই প্রসঙ্গে আসবো আপনাকে। তার আগে আমি জানতে চাইছি যে যারা গেছেন, হয়তো কেউ স্টুডেন্ট ভিসায় গেছেন, তার লেখাপড়া শেষ, যখন ফেরার কথা ফেরেননি, রয়ে গেছেন, আনডকুমেন্টেড হয়ে গেছেন, মানে কাজের ভিসায় গেছেন, তারপরে তার মেয়াদ শেষ হয়ে গেছে, এরকম ফিনল্যান্ডে নাই। কারণ ফিনল্যান্ডে এরকম অবস্থা থাকার কোনো সিস্টেম নাই। তারা হয়তো অন্যান্য দেশে মুভ করছে। তখন অনেকে দেখা গেছে যে সে স্টুডেন্ট, টিউশন ফি তার শর্টেজ, তখন সে হয়তো পোল্যান্ড মুভ করছে, হয়তো পর্তুগাল, হয়তো ইতালি, কেউ স্পেন, যারা আনডকুমেন্টেড। কিন্তু ফিনল্যান্ডে নাই। রোমানিয়ার ক্ষেত্রে অনেক আছে, রোমানিয়াতে অবৈধভাবে আছে, তাদেরকে রোমানিয়াও কিন্তু পুরাপুরি দুর্নীতিমুক্ত দেশ না। রোমানিয়া তো হালকা দুর্নীতি আছে। তারা ওইখানে খুব খারাপ অবস্থায় জব করতেছে। আনডকুমেন্টেড যারা আছে তারা হয়তো পেটে বাতে কাজ করতেছে। মাহফুজ, অবৈধদের কথা আমরা শুনলাম, আমরা তো তারপরেও দেখছি যে যেহেতু আমাদের সবচাইতে বড় খাতের একটি হচ্ছে জনশক্তি খাত, সেখানে আমাদের সমন্বিত পরিকল্পিত উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখি নাই, এত বছরেও দেখি নাই। এই সুযোগ দিয়ে সিন্ডিকেটের ব্যবসার কারণে, নানা কারণে অবৈধ পথে মানুষ যাচ্ছে, এবং ইউরোপে সেটা যাচ্ছে, যার কারণে ইউরোপের বাজার, আমাদের শ্রমবাজার যেমন নষ্ট হচ্ছে, একই সাথে আমাদের পাসপোর্টের কথা যেটা বলেন সেটির মান কমে যাচ্ছে বা সেটির সূচক নেমে যাচ্ছে, এবং ভিসা দেওয়ার সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। এর থেকে আমাদের বের হয়ে আসার উপায়টা কি? না, একটা বের হয়ে আসার স্বপ্ন বা প্রত্যাশা তো ধরেন এই সরকার আসার পরে, মানে 5 আগস্টের পরে তৈরি হয়েছিল। মনে হয়েছিল যে এই যে সরকার, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, ফলে তারা আগের সিন্ডিকেটটাকে ভাঙবে, অন্তত একটা সমন্বিত উদ্যোগ নিয়ে সিস্টেমেটিক হতে যাবে। আপনিও জানেন যে ধরেন শুধু জার্মানির কথা যদি ধরি, জার্মানির ভিসা নিয়ে এবং ইউরোপের ভিসা কি পরিমাণ রিজেক্ট হচ্ছে, ইমরুল আপনিও এই খোঁজ খবর খুব ভালো মতোই পান। এবং এই রিজেকশনের জন্য আমরা যখন সরকারের একাধিক নীতি নির্ধারক, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টা, আইন উপদেষ্টা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। সরকার যখন ইতালি অ্যাম্বাসিকে বা ইতালির গভর্নমেন্টকে চিঠি লিখেছে, জার্মান গভর্নমেন্টকে চিঠি লিখেছে, ইভেন পর্তুগাল গভর্নমেন্টকেও চিঠি লিখেছে, ঘটনাটা কি ঘটনা ঘটে প্রচুর পরিমাণে ফেক ডকুমেন্ট
ডকুমেন্ট আমরা সাবমিট করি। এখন যখন 100 জনের ভিতরে যখন 50-60 জনের ফেক ডকুমেন্ট সাবমিট করা হয় ইমরুল, তখন আপনি যদি সঠিক ডকুমেন্টও দেখেন তখন আপনারটাও ওই স্ক্রুটিনির ভিতরে পড়ে যায়, অথবা অধিকাংশের ভিত্তিতে একটা জেনারেলাইজড আইডিয়া হয়ে যায়। ফলে বাংলাদেশি মানেই ভিসা রিজেক্ট হইতে হবে, এই ভিসা রিজেকশনের হার কিন্তু বাড়ছে। এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যারা যান এই মানুষগুলো আসলে গ্রামের সহজ সরল মানুষ, তাদের শিক্ষা দীক্ষা কম, ফলে তারা দালালের খপ্পরে পড়েন। এখন এই দালালের খপ্পরে যে পড়েন, এখান থেকে মুক্তির উপায় কি? আপনি যদি বিএমইটি যদি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও এটা করে, উপজেলা পরিষদের মাধ্যমেও করে, তার মানে যদি ইউন অফিসের মাধ্যমেও করে, ডিসি অফিসের মাধ্যমে করে, তাহলে মাঝখানে এর মধ্যে সত্যপত্রিকাদের থাকার সুযোগ নাই। তারা তখন নিজেদের মতো করে ডকুমেন্ট বানায়, যার জন্ম তারিখ মিলে না, পাসপোর্টের নাম এর নাম মিলে না, ফলে ভিসা এই কারণে রিজেক্ট হচ্ছে। ফলে এই যে অবৈধ অভিবাসন দূর করার জন্য প্রথম যে কাজটা করা জরুরি সেটা হচ্ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যটা কমাতে হবে, সরকারি এজেন্সির উপরে নির্ভরতা বাড়াইতে হবে। সরকার যদি নিজে না পারে তাহলে সরকার রেজিস্টার্ড কিছু অর্গানাইজেশনকে বলুক যে তারাই শুধুমাত্র এই কাজটা করবে। আমরা অনেক কাজ, ধরেন রেলওয়ে টিকেটিং তো সরকার নিজে করে না, কিন্তু অনলাইনে আপনি যে টিকিট কাটেন সেই টিকিট তো ভুয়া হয় না কখনো। ফলে আপনি এরকম এজেন্সিকে দেন যে এটা অরিজিনালি করবে, সরকারের সঙ্গে তার চুক্তি থাকবে, সেটা করলে তার লাইসেন্স বাতিল হবে। সেই কাজটা এখনো হলো না, এইটা খুবই ফ্রাস্ট্রেটেড। এবং এইটার ফলে আমরা এখন হয়তো মনে করছি শুধু ভিসা রিজেক্ট হচ্ছে, কিন্তু আমাদের ওভারঅল ইকোনমি এবং আমাদের যে ভাবমূর্তিটা বিনির্মাণ হচ্ছে, ফলে ধরেন ইউরোপ আমাদের জন্য একটা নতুন সম্ভাবনার জায়গা। ধরেন আমরা এখন জাপানের বাজার ধরতে যাচ্ছি, আমরা এখন আফ্রিকার বাজার ধরতে যাচ্ছি, সেই জায়গাগুলো তারা কিন্তু গুগল করলে এটা পাবে যে বাংলাদেশের লোক এই করে, বাংলাদেশে এত শতাংশের পাসপোর্ট কি বলে ভিসা অমুক অমুক দেশ রিজেক্ট করে। ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিংবা ব্রিটেন, তারা যাদের ভিসা রিজেক্ট করে এই সব দেশের মানুষকে ভিসা দিতে খুব কম দেশে চাইবে, কারণ এদের স্ক্রুটিনি সিস্টেমটা খুবই আধুনিক। ফলে তারা মনে করে এটা রিজেক্ট করেছে মানে এটার পিছনে নিশ্চয়ই কোনো গ্রাউন্ড আছে, ফলে সেই গ্রাউন্ডটাকে অনেকে অটো ধরে নেয়। ফলে এইটা কিন্তু আমরা 5 বছর 7 বছর পরে গিয়ে সাংঘাতিকভাবে টের পাওয়া শুরু করব যে আমাদের এই শ্রম বাজারটা সত্যি সত্যি কতখানি আমাদের জন্য টাফ হয়ে গেল। এবং যে ইকোনমির বড়াই আমরা করি এক গার্মেন্টস এবং এই শ্রম বাজারের উপর ভিত্তি করে, সেটা ভেঙে পড়লে কিন্তু আমরা সবাই এটার জন্য ক্ষতিগ্রস্ত হবো, মানে কারোরই বাঁচার সুযোগ থাকবে না। ফলে এই ভয়াবহতাটা সরকারের বোঝা উচিত, এবং এখনো প্রত্যাশা যে এই সরকার যদি অন্তত একটা দৃষ্টান্ত তৈরি করে যেতে পারে যে কি করা উচিত, বা সুপারিশ যদি দেখে, আমরা অসংখ্য কমিশন দেখলাম, কিন্তু এত বড় একটা অর্থনীতি, এটা নিয়ে কিন্তু আলাদা কোনো ইন্ডিপেন্ডেন্ট কমিশন করা, যে সংস্কারের কথা আমরা নানা কমিটি দেখছি, যে পরিবর্তনের কথা আমরা শুনছি জুলাই অভ্যুত্থানের পরে নানা কমিটি হয়েছে, কিন্তু এত বড় একটা খাত সেই খাতে কোনো সংস্কারের কোনো কমিশন নাই, সেই প্রসঙ্গে বলছিলেন আপনি। জি, এই কমিশনটা থাকলে কি হতো, ধরুন কমিশন অনেক কিছু উদ্ধার করে ফেলবে তা না, কিন্তু ঝামেলাটা হচ্ছে যে আমাদের পুরো জায়গায় সংকটটা কোথায়, সংকটটা চিহ্নিত করা, এটার সম্ভাব্য সমাধান কি, এটার জন্য কি করা দরকার, এরকম একটা গাইডলাইন যদি অন্তত এখনকার সরকার দিয়ে যেতে পারতো, এবং সেটা যদি আপনার নির্দলীয়ভাবে পেশাদার লোকজন দিয়ে করা হতো, তাহলে পরের সরকার এসে, অর্থাৎ নির্বাচিত সরকারের অন্তত সেই কাজটা শুরু করতে পারতো। সেইটা করা গেল না, এইটা একটা খুবই ফ্রাস্ট্রেশনের জায়গা। এবং আমরা বলছি যে এটা কেন দরকার, এটা দরকার কারণ আমি আমার ইকোনমি টিকে আছে যে 2-3টা শক্তির উপর ভিত্তি করে, তার একটা বড় শক্তি এটা। ফলে এখনও সরকারের কাছে অনুরোধ যে ধরেন প্রফেসর আসিফ নজরুল, তিনি এই খাতটা খানিকটা বোঝার কথা এতদিনে, সচিবরা বা আমলারা তো আছেন, এবং আরেকজন উপদেষ্টা তৌহিদ হোসেন, সিয়ার আবরার, তিনি এই খাত নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ, এটার ইম্প্যাক্ট নিয়ে তার নিজের ইকোনমিক অ্যানালাইসিস আছে। প্রফেসর ইউনুস নিজে সারা দুনিয়া ঘুরে বেরিয়েছেন, ফলে তিনি জানেন ভাবমূর্তি কিভাবে তৈরি হয়, কিভাবে নষ্ট হয়। ফলে তারা যদি এইটুকু কাজ না করে দিতে পারে, তাইলে এটা আসলে একটা বড় অপরাধ হবে। সাইফুল ইসলাম, আপনি বলতে চাচ্ছিলেন আমাদের যে দূতাবাসগুলো রয়েছে, বিশেষ করে ইউরোপের, রোমানিয়া সহ অন্যান্য দেশে, তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে কিনা, সেই প্রসঙ্গে আপনি বলতে চাচ্ছিলেন। আচ্ছা দেখেন, এই যে বাংলাদেশে অনেক যোগ্য লোক আছে, বাংলাদেশের অনেক জায়গায় আছে, তো আমার কথা হলো যারা বিগত 17 বছর ধরে পররাষ্ট্র সিস্টেমটা চালাইছে, তাদেরকে কেন ওইখানে থাকতে হবে? বাংলাদেশি কি আর যোগ্য লোক নাই? তাদের সবাইকে বাংলাদেশে ডেকে নিয়ে আসতে হবে, তাদেরকে সবাইকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, এবং নতুন করে ওখানে টিম দিতে হবে, যেখানে এখানে মিনিমাম দেশের নামটা বদনাম না হয়। আমি যেহেতু রোমানিয়া থাকি, আমি জানি আগে কি ধরনের বদনাম হয় বা আগে কি ধরনের কাজ হয়েছে, এখন পরিবর্তন করে কি ধরনের সুযোগ, যেমন আগের অ্যাম্বাসেডর, যে আমার কাছে প্রচুর প্রমাণ আছে, আগের অ্যাম্বাসেডর নিজেই সে এই লোকগুলা নিত, সে আমাকেও অফার দিছিল। আচ্ছা, আগের যে অ্যাম্বাসেডর ছিল সে নিজেই অফার, এখনের যে আপনার অ্যাম্বাসিতে যারা আছে, এটা তো পুরাই একটা অফিস,
ওখানে অনেক মানে আপনি বলতে চাচ্ছেন যে এজেন্সির মতো হ্যাঁ তারা ওখানে বলে না। দেখেন প্রত্যেকটা দেশেই কিন্তু সমস্যা আছে, কিন্তু আমাদের দেশে যে সমস্যাগুলো আছে বিশ্বের কম দেশে আছে এই সমস্যাগুলো। আমাদের দেশের ভাবমূর্তি আমরাই নষ্ট করছি। তো যারা যেমন আমরা এক একজন মডেল, যারা এম্বাসিতে থাকবে তারা এক একজন মডেল দেশের মুখপাত্র। ফিনল্যান্ডে কিন্তু এম্বাসি নাই, ফিনল্যান্ডের অ্যাম্বাসেডর আমরা এক একটা প্রবাসী। আমাদের মুভমেন্ট দেখেই আমাদেরকে আইডেন্টিফাই করবে তোমরা কি জাতি। তো প্রত্যেকটা আপনি দেখেন প্রবাসীর সাথে আলাপ করে প্রত্যেকটা এম্বাসিতে একই অবস্থা। আপনি কি পার্টিকুলার রোমানিয়ার কথা বলছেন? আমি সুইডেন এম্বাসিতেও দেখছি এর আগে। সুইডেন এম্বাসিতে যখন অ্যাম্বাসেডর আসতো আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির সাথে যোগাযোগ করতো, মানে একটা বিশাল একটা সিন্ডিকেট পুরো দুনিয়া জুড়ে আছে। এই সিন্ডিকেটটা ভাঙতে হবে আমাদের দেশের সুনামের জন্য। হ্যাঁ, সুনাম মানুষ কিন্তু আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পছন্দ করে, একবেলা না খাইলে সমস্যা নাই, কিন্তু আত্মমর্যাদার আমাদের আত্মমর্যাদার। আমি ফিনিশ সিটিজেন নিয়ে মুভ করি যখন থেকে জন্মস্থান বাংলাদেশ, আমাকে দাঁড়ায় চেক করবেই একটু ফিনিশ পাসপোর্ট নিয়ে যতই মুভ করি। তো এটা একটা লজ্জাকর ব্যাপার। কিন্তু তা আত্মমর্যাদার জন্য দরকার আমাদের যে আইডেন্টি ঠিক করা। আইডেন্টি ঠিক করবে কারা? পররাষ্ট্র মন্ত্রণালয়। ওখান থেকে যারা তার আমি ব্লাইন্ডলি বলতে পারি কোনো অ্যাম্বাসিতে আমার জানা মতে আমি এখনও দেখি নাই আনকরাপ্টেড। আপনি কি বলতে চাচ্ছেন যে তারা এই যে জনশক্তি ব্যবসার মতো কাজের সাথে জড়িত, অর্থাৎ এখান থেকে লোক নেয়? হ্যাঁ, তারা নেয়, নিচ্ছে তারা নিচ্ছে, এখনো তারা কানেক্টেড এগুলোর সাথে। মাহফুজ এই বিষয়ে কি বলবেন? আপনি তো কূটনৈতিক একটা বড় জায়গা তো হচ্ছে যে ভাইয়ের অভিযোগ, উনি তো ফার্স্ট হ্যান্ড ওনার অভিজ্ঞতা, ফলে ধরেন এ ধরনের অভিযোগ এ ধরনের রিপোর্ট আমরাও কিন্তু করেছি। দুটো সংকট হয়। একটা সংকট হচ্ছে যে আপনি রাষ্ট্রদূতদেরকে কোন বিবেচনায় নিয়োগ দিচ্ছেন, মানে আপনি কতখানি প্রফেশনালি জিনিসটাকে ডিল করছেন। প্রফেশনালিজমের চেয়ে আপনার কাছে যখন রাজনৈতিক পরিচয় বা গুরুত্ব বড় হয়ে উঠবে তখন তিনি ওই পারপাসটাকেই সার্ভ করবেন, ফলে তিনি পলিটিক্যালি সার্ভ করবেন, তিনি আসলে দেশকে সার্ভ করবেন না, দেশের মানুষকে সার্ভ করবেন না। তো সেটাই হয়েছে, ফলে সেইটার পরিত্রাণ পাওয়া জরুরি। দ্বিতীয় যে জিনিসটা জরুরি সেইটা হচ্ছে আপনার আমাদের অ্যাম্বাসির লোকজনের কাজকর্মটা কি করেন তারা। আপনি যদি দেখেন যে আমাদের বেশিরভাগ অ্যাম্বাসেডারকে সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হয় প্রোটোকল নিয়ে। আজকে জাস্টিস যাচ্ছেন, কালকে এমপি যাচ্ছেন, পরশু অ্যাডভাইজারে যাচ্ছেন, প্রোটোকল দিতে দিতেই তাদের দিনের একটা বড় অংশ, কর্মঘণ্টার একটা বড় অংশ চলে যায়। বিশেষ করে যেসব দেশে অনেক বেশি দেওয়া আসা, আপনি সিঙ্গাপুরের অ্যাম্বাসেডারের কথা ভাবেন, আপনি কাতারের অ্যাম্বাসেডারের কথা ভাবেন, মানে যেগুলো ট্রানজিট রুট, সেখানে যে কোনো মিনিস্টার, বিচারপতি, এমপি তারা গেলে তাদেরকে রিসিভ করতে হয়, প্রোটোকল দিতে হয়, অ্যাম্বাসির গাড়ি তাদের পিছনে ব্যয় করতে হয়। ফলে অ্যাম্বাসির রেগুলার অ্যাক্টিভিটিস বা ওই দেশে বাংলাদেশের যে নাগরিকরা আছে তাদের সেবা, সেইটা আসলে তাদের কাছে গৌণ হয়ে যায় তখন, ফলে তাদের চাকরি বাঁচানোটা দায়ী। ফলে এই জায়গায় একটা তীব্র পেশাদারিত্বশীল একটা ফরেন সার্ভিস আমাদের দরকার। এটার সাথে আমাদের যুক্ত হয়েছে যে ফরেন সার্ভিসের এই যে যারা ফরেন ক্যাডার হওয়ার কথা তাদের তো ধরেন একটা স্পেশাল ট্রেনিংয়ের ভিতর দিয়ে দেয়, সেই জায়গায় 30% ভাগ বসায় ধর অন্য ক্যাডার, সশস্ত্র বাহিনী থেকে আসেন, শিক্ষকরা কেউ কেউ যান, পলিটিক্যাল নিয়োগ যান, যারা রাষ্ট্রের ক্ষমতাসীন তাদের আপনজন পরিবারের সদস্যরা যান, সেটা দেন। ফলে ওইখানে কিন্তু পেশাদারিত্বটাও আস্তে আস্তে আপনার কি বলো কম্প্রোমাইজ হইতে থাকে। তারপরে ধরেন এই যে বিভিন্ন বাহিনীর লোকজন ওখানে যান, ফলে তার তো ওই ট্রেনিংটা নাই হাউ টু হ্যান্ডেল ইন এ ফরেন কান্ট্রি, ফলে তার যে ট্রেনিং সেটাই করেন, সেটাকে সচিবালয় বানাই ফেলে। তারপরে আস্তে আস্তে কেউ হচ্ছে এটাকে তার পার্টি অফিস বানাই ফেলে, তারপরে সেখানে মিটিং করে, তারপরে সে এজেন্সির মতো ভূমিকায় গিয়ে অবতীর্ণ হয়। এখন এই জিনিসটার মূল গোড়াটা হচ্ছে আপনি পেশাদার লোক দিয়ে এটা চালাবেন কি চালাবেন না, এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনি যদি পেশাদার লোকের বদলে আপনি যদি সেখানে পুনর্বাসন কর্মসূচি করেন যে ওকে ইমরুল ভাইয়ের আত্মীয়, ফলে তাকে আমার এখানে লেবার কাউন্সিলর করতে হবে, অমুক এটা করেছে সেই কারণে, কিন্তু অমুক ভালো অফিসার, অমুক কোয়ালিফাইড অফিসার, অমুক দেশপ্রেমিক অফিসার, এইটা যদি একমাত্র ক্রাইটেরিয়া হতো তাহলে সম্ভবত এই সংকটটা হতো না। এখন সময় এসছে ভুলগুলা যেহেতু চিহ্নিত, এই ভুলগুলা ঠিক করে এই শুধুমাত্র এই ক্রাইটেরিয়ায় যদি আপনি রাষ্ট্রদূত বা বিদেশে বড় মিশনগুলোতে ডিপ্লোম্যাটদেরকে নিয়োগ দিতে পারেন তাহলে হয়তো এই সংকট কমানো সম্ভব। এক, দুই হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইদেরও তারা হয়তো রাগ করবেন, তারাও ধরেন আমাদের আরপিও অনুযায়ী প্রবাসী রাজনৈতিক দলগুলোর সংগঠন থাকার কোনো সুযোগ নাই, কিন্তু তারা রাষ্ট্র সুযোগ দিয়েছে, অ্যাম্বাসিগুলো সুযোগ দেয়, ফলে তারা দলের মুখপাত্র হয়ে যান, দেশের মুখপাত্র হওয়ার চেয়ে। ফলে যখন দলের শাখা প্রশাখা ইয়ে করে, যেটা আমাদের আইনেই অপরাধ, ওই দেশের আইনে তো অবশ্যই এটা অ্যালাউ করে না, করার কথা না। ফলে কিন্তু যেহেতু মুক্ত মত,
প্রকাশের সুযোগ আছে, সেই সুযোগটা নিয়ে তারা সেটি করেন। ফলে ওনারাই কিন্তু হচ্ছেন আসল অ্যাম্বাসেডর। ধরেন যে অ্যাম্বাসেডর 1.5 বছর 2 বছর থাকে, তাকে সে তো ধরেন সরকারি লেভেলে মিশে, কিন্তু একজন নর্মাল রোমানিয়ানের কাছে ভাই হচ্ছে অ্যাম্বাসেডর। ভাই রাস্তা দিয়ে হাঁটার সময় থুতু ফেলে কিনা, পানের পিক ফেলে কিনা, ট্রাফিক সিগন্যালটা মানে কিনা, একটা নারীর দিকে কিভাবে তাকায়, সেটা দিয়ে কিন্তু এই আমার 20 কোটি মানুষকে জাজ করে। ফলে আমাদের প্রবাসী ভাইদেরও সেই জায়গায় দায়িত্বর জায়গাটা করতে হবে। এখন তারা করেন না বা তারা কম গুরুত্ব দেন, কারণ তারা তার নিজ দেশের যে প্রতিনিধি, যে আমার তার পাঠানো টাকায় যার বেতন হয়, যিনি বউ বাচ্চা নিয়ে বিদেশে থাকেন, বাচ্চাকে উচ্চ পড়াশোনা করান, সেই লোকটাই তাকে সার্ভ করে না। ফলে তার ভিতরে একটা বঞ্চনার জন্মায়। ফলে এটা একটা সাইকেল। এই সাইকেলটা দূর করার জন্য এই পুরো জায়গাটার একটা কি বলে আপনার একটা রিশাফলিং দরকার, এবং সেখানে পেশাদার যারা কূটনৈতিক তাদেরকেই নিয়োগ দেওয়া উচিত। মাহফুজ বিশি, আপনি রিসাফলের কথা বলছিলেন যে বর্তমান যে পরিস্থিতি বা অভ্যন্তরের মধ্যে যে সরকার এসছে বা যে পরিবর্তন আশা করেছিল মানুষ, কূটনৈতিক অঙ্গনও সেই ধরনের পরিবর্তনের কথাই আপনি বলছেন। কিন্তু আমরা রিসেন্টলি একটা খবর দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বেশ কয়েকজনকে সরকারের অনেকেরই আত্মীয় স্বজন তাদেরকে ইউরোপের দেশগুলোতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তো যখন আমরা দেশের মানুষ প্রবাসীরা আশা করছে যে একটা পরিবর্তন দরকার, ঠিক সেই সময় আমরা সরকারের পক্ষ থেকে আরেকটি ইনিশিয়েটিভ দেখছি যেটা গণমাধ্যমে এসছে। জি, আপনিও জানেন এই ঘটনাগুলো আমরা অনেকদিন ধরেই শুনছিলাম। ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, তিনি খুবই জ্ঞানী মানুষ, তিনি শিক্ষক, তিনি একাডেমিশিয়ান, তিনি একাডেমিয়াতেই তার ভালো অবদান রাখার কথা। ফলে হঠাৎ করে তার কেন আর একটা দেশের অ্যাম্বাসেডর হতে হচ্ছে সেটা আমরা জানি না। এখন এটা নিয়ে নানান ধরনের আলোচনা আছে। কেউ কেউ বলছেন এটা তার এক্সিট প্ল্যান কিনা, উনি কি এমন করলেন যে তাকে এক্সিট প্ল্যান নিতে হবে। আবার ধরো অন্য আরও যে 2-3 জনের কথা শোনা যাচ্ছে তারা কেউ পেশাদার ডিপ্লোমা। এখন এটা যদি আপনি আইনগতভাবে ভাবেন তাহলে ওই যে 30% যে বার অথবা সরকার প্রধান যদি সেটা চান তাহলে সেটা হবে। কিন্তু আপনি এটাও ভাবেন এই 4 জনকে যদি আপনি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন, তাহলে যে ব্যাচের আমার ফরেন সার্ভিসের ক্যাডাররা এখন রাষ্ট্রদূত হওয়ার কথা, তাদের অন্তত 4 জন এখন রাষ্ট্রদূত হতে পারছেন না। এটাও মাথায় রাখতে হবে। এবং তারা যে দেশগুলো চাচ্ছেন সব দেশগুলো আমাদের জন্য মর্যাদার দিক দিয়ে, অর্থনীতির দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। সেটা সিঙ্গাপুর হোক, ডেনমার্ক হোক, যেখানে হোক, ইউরোপের কোনো দেশ হোক। ফলে এখানে অ্যাগেইন সেই পেশাদারিত্বের অভাব। মানে ডিপ্লোম্যাটিক কোরের বাইরের কেউ ভালো রাষ্ট্রদূত হতে পারবেন না সেটা আমি বলছি না, অনেকেই তার চেয়ে ভালো হন। কিন্তু আমি তো নিয়াজ স্যারের যে কোয়ালিটি, সেটাকে আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে খুব ভালো সাকসেস, আমি তাহলে তাকে ইউজিসির চেয়ারম্যান করব, উনি আমার বাকি ইউনিভার্সিটিগুলোকেও ভালো করবেন। তাই তো ওনার এই জ্ঞান, উনি হঠাৎ করে কূটনীতিতে কি এমন জ্ঞান অর্জন করলেন বা ওনার ইন্টারন্যাশনাল রিলেশনে কি এমন অবদান তৈরি হলে তাকে রাষ্ট্রদূত করতে হবে সেটা আমরা বুঝছি না। ফলে এই বিবেচনাগুলো আগের ধারাবাহিকতা কিনা, কিংবা কেবলই রাজনৈতিক বিবেচনা কিনা, অথবা এই সরকারের মেয়াদ শেষের দিকে নির্বাচনের আগে তাদেরকে একটা সেফ এক্সিটের যে আলোচনার কথা নাহিদ ইসলাম বলেছিলেন, এনসিপির আহ্বায়ক, সেই প্রক্রিয়ার অংশ কিনা, এই কথাগুলো বলার সুযোগ, এই মানুষগুলোকে নিয়ে কথাগুলো বলার সুযোগ কিন্তু সরকার দিচ্ছে। ফলে এই বিষয়ে সরকারের একটা স্পষ্ট দরকার, কি বলে, একটা স্পষ্ট একটা অবস্থান জানান দেওয়া দরকার যে তাদের কেন রাষ্ট্রদূত করতে হচ্ছে। সাইফুল ইসলাম, মাহফুজ বিশি নির্বাচনের কথা বললেন। এবার আমরা জানি যে যারা প্রবাসীরা রয়েছেন তাদেরকেও সরকার ভোটার করার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগ কি আপনাদের ওখানে অর্থাৎ ফিনল্যান্ড বা রোমানিয়া আপনার জানার মধ্যে শুরু হয়েছে কিনা, ভোটার তালিকাতে প্রবাসীদের অন্তর্ভুক্ত করার কাজ, এবং সামনে নির্বাচন নিয়ে আপনারা প্রবাসীরা কী ভাবছেন? আমার জানা মতে এখন প্রবাসে হয়তো 1 কোটির মতো ভোটার আছে। তো আমি মনে করব যে ইউনূস সরকার খুব ভালো একটা কাজ করেছে, যে আমাদের ভোটের অধিকার দিয়েছে। যেহেতু আমরা বিদেশে থাকি, আমরা ইন্টারন্যাশনালি অনেক ইন্টিগ্রেটেড, ডেভেলপড, এবং অনেক কিছু শিখেছি যেটা বাংলাদেশে থাকলে হয়তো শিখতে পারতাম না। তো উনি আমাদেরকে এই ভোটের অধিকারটা দিছে যে আমরা আমাদের ভোট দিতে পারবো, অধিকার দেওয়ার চেষ্টা করছেন, সেটা শুরু হয়েছে। হ্যাঁ, চেষ্টা করছে। তো ওটা একটা ভালো উদ্যোগ। আর তাছাড়া আমি নিজের ওপিনিয়ন যে সংসদে যদি একটা আসন থাকতো প্রবাসীদের মধ্যে, শুধু প্রবাসীরাই ভোট দিবে, আমাদের প্রতিনিধি থাকবে একজন যে আমাদের পক্ষে কথা বলবে। বাংলাদেশে যারা আছে তারা তো ম্যাক্সিমাম করাপ্টেড। তো করাপ্টেড প্রতিনিধি আসলে আমার ম্যাক্সিমাম বলতে পারে আপনি, মানে সরি ফর স্ট্রেট ফরওয়ার্ড, মানে আছে, করাপ্টেড আছে। তো আমরা চাচ্ছি সংসদে যদি আমাদের একজন প্রতিনিধি থাকে, আমাদের মেসেজটা ওনার মাধ্যমে সরকারের কাছে পৌঁছাইতে পারবো। সেক্ষেত্রে তো বিতর্ক হবে, সেটা রোমানিয়া হবে নাকি ফিনল্যান্ড থেকে, সব দেশ নাকি ইংল্যান্ড,
সব দেশ থেকে একজন করে? হ্যাঁ, না, সব দেশ থেকে এক জায়গায় একজন দাঁড়াইতে পারে এবং ভোটারগুলো হবে সব প্রবাসী। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে সংসদে একজন প্রবাসীর হ্যাঁ একটা আসন হ্যাঁ, প্রতিনিধি সংরক্ষিত থাকা দরকার। এই সংরক্ষণের বিরুদ্ধে তো এই জুলাই আন্দোলন হয়েছে, এই যে কোটা সংরক্ষণ, সেই কোটাই যদি আবার চান আপনি, এবং প্রবাসীদেরও কিন্তু বড় একটা অবদান ছিল জুলাই গণঅভ্যুত্থানে। না ভাই, আপনি যদি ভোটই দেন, মানে আপনার বাড়ি ধরে নিলাম আপনার বাড়ি বগুড়া, অথবা আপনার বাড়ি ধরে নিলাম দিনাজপুর, আপনি ওইখানে প্রবাস থেকেও যাকে ভোট দিচ্ছেন তিনি যদি পাস করে সংসদে যান, তিনি তো আপনারই প্রতিনিধি। ফলে আপনি কিন্তু, আমি ঢাকায় বসেও একটা ভোট দিচ্ছি হিসাবে, আপনি ফিনল্যান্ডে বসেও একটা ভোট দিচ্ছেন, এবং আমার ধারণা স্থানীয় মানে বাংলাদেশের অ্যাড্রেস অনুসারেই হ্যাঁ অ্যাড্রেস অনুযায়ী তাকে ভোট দিতে হচ্ছে। মানে আপনার বাড়ি যদি বগুড়ায় হয় তাহলে আপনার ওই সংসদে আসনেই তো আপনি নিশ্চয়ই ভোট দিবেন। তাহলে ওই সংসদে আসনের এমপি হয়ে যিনি যাবেন তিনিও তো আপনার কথা বলার কথা। ধরেন অনেকগুলো জেলা আছে, ধরেন মাদারীপুর বা ধরেন সিলেট, যেসব এলাকায় অনেক বেশি প্রবাসী, ফলে তারা তো শুধু এমপি হন না। এই যে ধরেন সিলেট লন্ডন বিএনপির সভাপতি, তিনি তো এমপি ক্যান্ডিডেট হলেন, আগের সরকারের সময় একজন মেয়র ছিলেন। ফলে আপনি বরং ওইটা এনশিওর করেন যে প্রবাসের যে লোকটা আসছে উনি এখানে এসে, আপনার ভাষায় এখানকার সবাই যদি করাপ্টেড হয়, উনিও যেন করাপ্টেড হয়ে এই সিস্টেমের সঙ্গে না গুলায় ফেলেন, বরং উনি যেন ইংল্যান্ডের যে শিক্ষা, ইংল্যান্ডের যে সিস্টেম, ইংল্যান্ডের যে আইনের প্রতি শ্রদ্ধা, ইংল্যান্ডের যে মানবাধিকার, সেইটার খানিকটা রেপ্লিকা যেন আমাদেরকে শেখান এবং এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। করতে গিয়ে উনি শতভাগ সফল হবেন সেটার দরকার নাই, কিন্তু 5 ভাগ 10 ভাগও যদি সফল হয় সেটার একটা উদাহরণ তৈরি করুক, তাইলে অনেক ভালো। আচ্ছা, আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো, যেমন আমি ফিনল্যান্ড নিয়ে একটা এক্সাম্পল দিই। ফিনল্যান্ড, আমরা মুসলিমরা মাইনরিটি, তো ভোটাভুটি হইলে, সবার মধ্যে ভোটাভুটি হইলে আমরা কখনো সংসদে কথা বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একজনকে রাখে যে সংসদে যে আমাদের প্রতিনিধি। আচ্ছা, তো এটা হবে কি, যদি প্রবাসীর মধ্যে একজন প্রতিনিধি থাকে, আমাদের মেসেজটা তার কাছে আমরা সরাসরি দিতে পারবো। এখন আমরা দিতে পারছি না, আমাদের অনেক মেসেজ আছে না। কিন্তু আমার জানা মতে তো মাহফুজ হোসেন, আপনিও জানেন যে মূলধারার রাজনৈতিক দলের নমিনেশন অনেকেই কিন্তু ইলেকশন করছেন, এবং ইতিমধ্যে যে ঘোষণা করা হয়েছে, আমাদের একটা ডেডিকেটেড মিনিস্ট্রি আছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান। ফলে তাদেরকে আপনারা কেন দিতে পারবেন না? তারা ফাংশন করে না, না তারা আপনাদেরকে মানে গুরুত্ব দেয় না, সেইটাও একটু বোঝা দরকার। তারা উত্তরে দেয় না ইমেইলের। যেমন একটা ছেলে কিছুদিন আগে রোমানিয়াতে আয়নাগরের মতো টর্চার ছেলে নিয়ে, রোমানিয়াতে টর্চার ছেলে নিয়ে, মানে ওই দেশের সরকার নিছে না, রোমানিয়াতে বাংলাদেশি এক শ্রমিককে কিছু দালাল বাংলাদেশি তারা ওকে কিডন্যাপ করে 4 ঘন্টা ওকে টর্চার করছে। আমি ওইটা নিয়ে লাইভ করছিলাম, এবং ওই লাইভে আমি জিজ্ঞাসা করছিলাম যে বাংলাদেশ অ্যাম্বাসেডর, আমরা শেষ করি, জি সরি, অ্যাম্বাসেডরকে জিজ্ঞাসা করছিলাম, আপনি তো এখানে আমাদের প্রতিনিধি, আপনি এটার বিচারও নিলেন না? বিচারও নেয় নাই, কারণ তারা একসাথে তো ওই মেসেজটাই ওই ছেলেটা সব মন্ত্রণালয়ে ইমেল দিছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে ইমেল অ্যাড্রেস ওর কাছে আছে, কোনো মন্ত্রণালয়ে তাকে ইমেল রিপ্লাইও দেয় নাই। 30 সেকেন্ডে যদি না, তাকে এক হচ্ছে সেটা যদি অ্যাম্বাসেডর না করে, উনি শুধু আপনার প্রতিনিধি না, উনি এখানে আপনার অভিভাবকও বটে। মানে উনি তো আমাদের ওইখানে বাংলাদেশের ফ্ল্যাগটা তার গাড়িতে থাকে, ফলে এটা তার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ঘটনাটা যেহেতু রোমানিয়ায় ঘটেছে, সো রোমানিয়ার সরকার, রোমানিয়ার পুলিশও এটার বিচার করতে বাধ্য, কারণ আপনার ঘটনা সংঘটন স্থান তো রোমানিয়া। ফলে তারাও যেন করে সেই চেষ্টাটা একটু করে। জি, ধন্যবাদ মাহফুজ বশীর এবং সাইফুল ইসলাম অত্যন্ত চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের দুজন অতিথি আজকে অত্যন্ত চমৎকারভাবে ইউরোপের বাজার সম্পর্কে আমরা জানলাম, এবং ইউরোপের বাজারেও যে সিন্ডিকেট রয়েছে এবং সেখানে দালাল চক্র রয়েছে, সেখানে অনেকেই প্রতারিত হচ্ছে, তাদেরকে জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে। সেই সমস্ত খপ্পরে যেন প্রবাসী ভাইরা না পড়েন, বোনেরা না পড়েন, এবং যারা যেতে চান তারা যেন না পড়েন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।